দেশের মাদকের ছড়াছড়ি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এমপি। তিনি আজ সকালে নেত্রকোনা সার্কিট হাউসে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে দেশের মাদক সন্ত্রাস ও নানা ধরনের অপরাধ বেড়েছে জানিয়ে বলেছেন, দেশের মাদকের সবচেয়ে বড় চালান আসে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির এলাকা থেকে। দেশের মাদক নির্মূল করতে হলে আগে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে অভিযান চালাতে হবে। তিনি এ সময় আরও বলেন, যে সরকারি আসে শুধু বলেন আগের চেয়ে দেশের আইনশৃঙ্খলা ভালো, কিন্তু দেশ যে ডুবে যাচ্ছে সে বিষয়ে কোনো পদক্ষেপ নেই বলে দাবি করেন এই বিরোধী দলীয় নেতা। নেত্রকোনার নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেছেন তিনি। এই সময় নেত্রকোনা জেলা জামাতের আমির অধ্যাপক সাদিক আহমেদ হারিস, জেলা জামাতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাসুম মোস্তফা এমপি, জেলা জামাতের নায়েবে আমির অধ্যাপক মাহবুব রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে নেত্রকোনা জেলা জামাতের আয়োজিত রুকুন সম্মেলনে অংশ নেন এবং সেখানে দলীয় ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে মত বিনিময় করেন। মাদক সেবন করেই ধ্বংস হচ্ছে না, মাদক লালন করে এর চেয়ে বেশি সমাজকে ধ্বংস করছে। মাদকের উৎপাদন, মাদকের সংরক্ষণ, বিপণন এবং সেবন, এই চারটা মিলেই তো মাদক। আমরা এই সকলেই বন্ধ করতে চাই। অবশ্য সেই দিন একজন সরকার দলীয় সদস্য চমৎকারই বলেছেন যে মাদকের সবচেয়ে বড় চালান আসে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে। দেখেন, আপনি জানেন না এই চালান কিভাবে আসে, এটা কিভাবে বন্ধ করতে হবে, যারা এর সাথে জড়িত। নেত্রকোনার মানুষ আমার চাইতে উন্নত ভালো না। আমরা দেখতে চাই যে সংসদের ভিতরে অনেক ব্যাপারে তিনি অনেক ভূমিকা রাখেন। আমরা দেখতে চাই যে তার মন্ত্রণালয়ের ভূমিকাটা তার বাড়ি থেকে শুরু। দর্শক, নেত্রকোনা সার্কিট হাউস থেকে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে জামাতে আমির ডাক্তার শফিকুর রহমানের মত বিনিময়ের বিষয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি আনিসুর রহমান। যে ধন্যবাদ। আপনি জানেন যে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এমপি, বিরোধী দলীয় নেতা, তিনি নেত্রকোনা পাবলিক হল মিলনায়তনে তিনি বক্তব্য রাখছেন এই মুহূর্তে। তো আমি যদি একটু দেখাতে চাই যে জামাত ইসলামের আমির যিনি বক্তব্য রাখছেন মঞ্চে, সেখানে নেত্রকোনা জামাত ইসলামের প্রায় 7 শতাধিক রুকনকে নিয়ে সেই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এর আগে কিন্তু তিনি নেত্রকোনা সার্কিট হাউস মিলনায়তনে নেত্রকোনা জেলার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা করেছেন। সেখানে নেত্রকোনার স্থানীয় এবং জাতীয় বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন। তো এখন এই মুহূর্তে যে রোকন সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, সেই রোকন সম্মেলন শেষে কিন্তু তিনি নেত্রকোনা কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। তো ওইখানে জামাতের যে রোকন সম্মেলনে স্থানীয় জামাত ইসলামের জেলা জামাত ইসলামের নেতৃবৃন্দ সহ নেত্রকোনা 5 আসনের সংসদ সদস্য জামাত ইসলাম মনোনীত সংসদ সদস্য মাসুম মুস্তফা সহ জেলা জামাতের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত আছেন। তো এখানে 12:30 শেষ পর্যন্ত সেই রুকন সম্মেলন শেষ হবে। এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে জামাত ইসলামের রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে জামাত ইসলামের যে আমির ডাক্তার শফিকুর রহমানের নেত্রকোনা আগমন উপলক্ষে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আনিস, আপনাকে ধন্যবাদ। উদ্ভাবনী কাজে নিয়োজিত উদ্যোক্তাদের কাজের জন্য কম সুদে ঋণের ব্যবস্থা করতে ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মেলানী উপজেলা এলাকায় উদ্ভাবনী সোলেমান আলীর তৈরি সোলেমান সোলার সেচ পাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, মানুষের নিজের আয় বৃদ্ধির পাশাপাশি অন্য মানুষের কর্মসংস্থান ও আয়ের সুযোগ সৃষ্টি করতে হবে। তরুণ প্রজন্মকে শুধু খেলাধুলার সমর্থনে সীমাবদ্ধ না থেকে উদ্ভাবন ও গবেষণা ও প্রযুক্তি নির্ভর কাজে এগিয়ে আসার আহ্বান জানান এলজিআরডি মন্ত্রী। আমি চাচ্ছি যে আমি সরকার করবে এগুলো হচ্ছে কাজ। খালি ঘুরে এনে আর্জেন্টিনা ব্রাজিল লড়াই করে এনে লাভ হবে নি, ভাগ করবে হবে। তার জন্য ইয়াং জেনারেশনকে ওই দিকে যেতে হবে। প্রকৃতপক্ষে একজন সাইকেলের মেকার ছিলেন, তার বাবা ওই ওই সাইকেলের মেকানিক করতে করতেই তিনি প্রযুক্তিটা উদ্ভাবন করেন। এই প্রযুক্তিটা তিনি ভাবেন যে এই সোলার দিয়ে বিদ্যুৎ উৎপাদন করলে অনেক বেশি সাশ্রয় হবে। আপনার নিজের কাজের কাছ থেকে শুনলেন
যে তিনি এখন 28টা পাম্প চালান 300 একর জমিতে সেচ দেন। সাপ্তাহিক ছুটির দিনে জমে উঠেছে রাজধানী কাঁচাবাজার। নতুন অর্থ বছরে সবজি বাজারের দাম এখন স্থিতিশীল রয়েছে, দাম কমেনি আবার অতিরিক্ত বাড়েনি। পাশাপাশি সবজি সরবরাহ স্বাভাবিক থাকায় ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে প্রায় সব ধরনের সবজি ও ডিমের দাম। তবে স্বস্তি নেই, গত সপ্তাহ থেকে কেজি প্রতি দাম বেড়েছে মুরগির। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া হক মৌ। ছুটির দিন হওয়ায় সকাল থেকেই রাজধানীর বাজারে বেড়েছে ক্রেতাদের চাপ, বেড়েছে বিক্রেতাদের ব্যস্ততা। বাজারে থাকা প্রায় প্রতিটি সবজির দাম 40 থেকে 50 টাকা। তবে বর্ষা মৌসুমের কারণে বেড়েছে কাঁচা মরিচের দাম কেজি প্রতি 140 টাকা। বাড়তি দামের মধ্যে রয়েছে শসা প্রতি কেজি 80 টাকা, টমেটো 180 টাকা, গাজর 120 টাকা। ব্রয়লার মুরগির দাম গত সপ্তাহ থেকে 20 টাকা বেড়ে এখন কেজি প্রতি 190 টাকা। সোনালী মুরগির দাম 380 থেকে 390 টাকা। মধ্যবিত্তের ভরসা ডিম, এর দামে রয়েছে বেশ স্বস্তি, ডজন প্রতি 110 থেকে 120 টাকা। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। সামান্য বৃষ্টিতে হাঁটু সমান পানিতে তলিয়ে যায় রাস্তা, যানবাহন চলাচল তো দূরের কথা, জুতা হাতে নিয়ে চলতে হয় সাধারণ মানুষকে। দীর্ঘদিন সংস্কার না হয় চরম দুর্ভোগে পড়েছেন রংপুরের পীরগাছা উপজেলার দোলাবাড়ি ও ছোট পানশিয়া এলাকার বাসিন্দাদের। প্রতিনিধি খুরশিদ আলমের তথ্যচিত্রে তামান্না সাদিকার রিপোর্ট। রংপুরের পীরগাছা উপজেলার পীরগাছা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের দোলাবাড়ি এলাকা থেকে ছোট পানশিয়া পর্যন্ত 1.5 কিলোমিটার সড়ক এখন যেন দুর্ভোগের আরেক নাম। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা, আর তখনই রাস্তাটি পরিণত হয় কাদা আর পানির জলাশয়ে। এ পথ দিয়ে প্রতিদিন চলাচল করেন হাজার মানুষ, কিন্তু বৃষ্টি হলেই বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে, ভ্যান রিকশাও প্রবেশ করতে পারে না। আমরা খুব কষ্টই চলতেছি, বাচ্চা কাচ্চা স্কুল যাইতে পারতিছে না। দিন আনি দিন খাই আমরা যদি ভ্যান না বার করতে পারি খাবো কেমনে, আমরা চলবো কেমনে? অসুস্থ হয় অ্যাম্বুলেন্স নিয়ে যাবো যায় না, একটা ডাক্তার ঢোকে না। আমাদের এই পাশে প্রচুর ফসল আছে, আনা নেওয়া খুব সমস্যা। অন্যদিকে বড় পানশিয়া ও ছোট পানশিয়ার কয়েকশো কৃষক পরিবার ফসল পরিবহনে পড়েছেন চরম সংকটে। রাস্তার কারণে এবারে যাওয়া আসি করে পারতেছে না, এবং কি দোলার ফসল যে আমরা নিয়ে আসবো তাও নিয়ে আসতে পারতেছি না। এখন আমাদের বাচ্চা কাচ্চা কলেজে যাইতে পারে না, কেউ মাস্টারি করে তারা যাইতে পারে না। বিদ্যালয়গামী কোমলমতি শিশুরাও প্রতিদিন হাঁটু পানি পেরিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে বাধ্য হচ্ছে। দুর্ভোগ যেন হয়ে উঠছে নিত্যদিনের বাস্তবতা। অনেক পচা পানির ভিতর দিয়ে আমরা স্কুলে যাই, স্কুলে যাইতে আমাদের সমস্যা হয়। রাস্তাটা ভালো হলে আর কি আমাদের যাতায়াতেরও সুবিধা হবে, সবারই সুবিধা হবে। সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস এই জনপ্রতিনিধির। নতুন করে প্রকল্পে যেটা যদি ধরা যায় তাহলে 1 নম্বর লিস্টে এই 3টে রাস্তা আছে, আরাজি গোপাল, একটা ঠাকুরডিগির পার, আর এটা হাকিম সত্তারের বাড়ি থেকে 1301 মিটার এই রাস্তাটা। তামান্না সাদিকা, মাই টিভি। অবশেষে সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি 2026-28 মেয়াদের নির্বাহী কমিটি গঠনের দ্বিবার্ষিক নির্বাচন। দীর্ঘদিন পর এই নির্বাচন সভাপতি সাধারণ সম্পাদক পদে কোনো শীর্ষ চলচ্চিত্র তারকার অংশগ্রহণ না থাকলেও ভোটগ্রহণকে ঘিরে এফডিসির প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাপু। অবশেষে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকেই এফডিসি প্রাঙ্গণে দেখা যায় নির্বাচনী আমেজ। দীর্ঘদিন পর শিল্পীদের উপস্থিতির মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনের প্রাণকেন্দ্র পরিণত হয় শিল্পী কলাকুশলীদের মিলন মেলায়। তবে দীর্ঘদিন পর শিল্পী সমিতির নির্বাচনে এবার বড় কোনো চলচ্চিত্র তারকাকে দেখা যায়নি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে। শুধু তাই নয়, ভোট গ্রহণ শুরুর কয়েক ঘন্টা পার হলেও এফডিসি চত্বরে দেখা মেলেনি তেমন কোনো দেশের জনপ্রিয় তারকাদের। শিল্পী কলাকুশলীরা বলছেন, তারকা নির্ভর নেতৃত্বের বাইরে এসে এবার শিল্পীদের মধ্য থেকেই নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। তারা অত্যন্ত বিতর্কিত, তারা বিগত দিনে কুলসিত করেছে আমাদের শিল্পী সমিতিকে। আমি তাদের নাম বলতে চাই না, আমি শুধু বলতে চাই গেম বন্ধ করেন আপনারা। সবাই মিলেমিশে
সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে এই চলচ্চিত্র শিল্পটাকে এগিয়ে নিয়ে যাবে। যদিও ভোটারের সংখ্যা এখন অনেক কম, এই জুমার নামাজের পরে হয়তো বা বাড়বে। আর নবীন ও প্রবীণ শিল্পীরা জানান, এ নির্বাচন শুধু নেতৃত্ব প্রতিযোগিতা নয়, এটি শিল্পীদের পারস্পরিক সম্পর্ক দৃঢ় করার উপলক্ষ। যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে প্রত্যেকেই যোগ্য প্রার্থী, কিন্তু যারা নির্বাচন করতে চান বা যারা সংগঠনকে ভালোবাসেন তারাই কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করছেন। উদ্দেশ্য একটাই, সেটি হলো যে এই সংগঠনের মাধ্যমে যারা শিল্পীদের কল্যাণে কাজ করা। আমি আশাবাদী যারা নির্বাচিত হবেন অবশ্যই তারা চেষ্টা করে যাবেন শিল্পীদের জন্য, ছবির জন্য, চলচ্চিত্রের জন্য অবশ্যই কাজ করে যাবেন। কতটুকু সফলতা আসবে সেটা তো অনেকগুলি ফ্যাক্টরের উপর নির্ভরশীল। আমি সব শিল্পীকেই শিল্পী বলি। যে শিল্পীটি একটি দৃশ্যে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে তিনিও শিল্পী। ইয়াং জেনারেশন যারা কর্মঠ, যারা দৌড়াতে পারবে, এরাই করেছে। এখন সেই নামি দামিগুলির মধ্যে আছে বেশি তো আছে 3 জন। নির্বাচন আসলে ভীষণ উৎসবমুখর পরিবেশেই হচ্ছে। এখানে নিরাপত্তা আছে যথেষ্ট, ভোটাররা হ্যাপি, তারা আনন্দ উৎসব করেই ভোট দিচ্ছে। খুবই সুন্দর নির্বাচনের পরিবেশ, মনেই হচ্ছে না যে নির্বাচন হচ্ছে। সব মিলিয়ে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর এবারের নির্বাচন শিল্পীদের পারস্পরিক সম্প্রীতি ও ঐক্যের বার্তা পৌঁছে দিয়েছে বলে মনে করছেন তারা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। বরিশালের বাবুগঞ্জের সুগন্ধা নদীর তীরবর্তী একটি এলাকায় গড়ে উঠেছে পরিত্যক্ত টায়ার ও প্লাস্টিক বর্জ্য থেকে বিকল্প জ্বালানি উৎপাদনের একটি কেন্দ্র। স্থানীয়দের মতে এতে একদিকে যেমন কর্মসংস্থান তৈরি হয়েছে, অন্যদিকে পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকি নিয়ে উঠেছে প্রশ্ন। বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি পারভেজ রাসেল। বরিশালের বাবুগঞ্জের দোয়ারিকা গ্রামে সুগন্ধা নদীর তীরবর্তী গড়ে উঠেছে গাড়ির ব্যবহৃত টায়ার, প্লাস্টিকের বর্জ্য ও জুতার কারখানার পরিত্যক্ত রাবার রিসাইক্লিং কারখানা। ডিজেল ও ফার্নেস অয়েলের পরিবর্তে সরাসরি জ্বালানি হিসেবে ব্যবহার করতে এই গ্রিন অয়েল চাপ কমাবে ডিজেলের দাবি প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের। টায়ার থেকে আমরা তেলটা তৈরি করছি, এই তেলটা আমাদের রাস্তার কাজে লাগতেছে, তো এটা তো আমাদের জন্য আরো ভালো মনে করি। সেই ক্ষেত্রে আমাদেরকে একটু সংশোধন করলে বা বুঝিয়ে বললে যে এইটা আপনার করা যাবে না, এটা একটু মেনে চলেন, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ করার জন্য। আর যদি আপনারা যদি বন্ধ করে দেন তাহলে আমাদের কিছু করার নেই। এটা যদি মনে করেন যাই গিয়া তো আমাকে হাক দিকে যাইতে হবে গিয়া। টায়ারগুলো আমরা সংরক্ষণ করে এই মিলে সাপ্লাই দিই, তার জন্য আমাদের পেটও চলে। এখন একটা কাজকর্ম এখানে একটা প্ল্যান্ট হয়েছে, করতে পারতেছি, দেন আমাদেরও ভালো যাইতে আছে। তবে স্থানীয়দের অভিযোগ, আধুনিক ও নিরাপদ প্রযুক্তির অভাবে পুরো প্রক্রিয়াটি পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। স্থানীয়দের একাংশ বলছেন, এ ধরনের কার্যক্রমের কারণে আশপাশের এলাকায় আতঙ্ক ও পরিবেশ দূষণের সংখ্যা তৈরি হয়েছে। এখানে বাড়িতে ক্ষয়ক্ষতি হয়, তারপর ফল গাছগাছালি এগুলো ক্ষতি হয়। এখানে অনেকেরই শ্বাসকষ্টের সমস্যা দেখা দিচ্ছে। এদিকে পরিবেশ সংরক্ষণে কাজ করা একটি সংগঠন বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছে। তাদের দাবি, পরিবেশগত শর্ত পূরণ না হলে এ ধরনের কার্যক্রম দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হতে পারে। পরিবেশ আইন অনুযায়ী করতে পারছে না, তার ভিত্তিতে মূলত তারা আমাদের একটু উত্তর দিবে। যদি তাদের উত্তর সন্তোষজনক হয় বা তাদের সেই জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়, তারা সেভাবে চলবে। অন্যদিকে পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, নিয়ম নীতি মেনে কার্যক্রম পরিচালনা করা হলে আপাতত বড় ধরনের কোনো সমস্যা নেই, তবে পরিবেশগত মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করা প্রয়োজন। মালিককে বলার পরে উনি রাজি হয়েছেন, সম্মতি দিয়েছেন যে যে সমস্ত ব্যত্যয় রয়েছে এগুলো আমি ঠিক করে নেবেন অতি তাড়াতাড়ি। তো এটা ঠিক করার পরে আমরা আবার পরিদর্শন করব। একদিকে প্রাণহীন বিসিক শিল্প নগরী, তাই প্রতিদিনই বাড়ছে অগণিত বেকার শ্রমিকের সংখ্যা। এসব নাম সর্বস্ব প্রতিষ্ঠানগুলো প্রকৃতি, পরিবেশ আর কলকারখানার নিয়ম মেনে পরিচালিত হবে, এ প্রত্যাশাই আমাদের সবার। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।